বাংলায় টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আর সেই প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করলো পুলিশ। বাড়ি থেকে গ্রেফতার অশোক চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুর চেয়ারম্যানকে। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, নৈহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে এলাকাবাসীদের টাকা নয় ছয় এবং মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নয় ছয়, এবং যেহেতু পৌরসভার প্রধান ছিলেন তিনি বিভিন্নভাবে সক্রিয়ভাবে ছিলেন, তিনি সক্রিয় ছিলেন। হঠাৎ তার ছেলে কিছুদিন আগে অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু গ্রেপ্তার হয়। তাকে কিন্তু তার এলাকায় নিয়ে গেলে তাকে ডিম ছড়া হয়েছিল। এরপরে তার বাবা তাকে গ্রেপ্তার হলেন, তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তার বাসভবন থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, নৈহাটি থানা নিয়ে এসছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। সঙ্গে থাকো। নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার, বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অশোক চট্টোপাধ্যায়কে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পুর চেয়ারম্যানকে। অরুণের কাছে আরো একবার যাব। অরুণ, বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে অশোক চট্টোপাধ্যায়ের কোনো রিয়াকশন এখনো পর্যন্ত পাওয়া গেছে? কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। দেখো, তিনি কিন্তু মুখে কুলু বেঁধেছেন। তার বাড়িতে হঠাৎ সকালবেলায় পুলিশ যায় এবং তাকে বলে তাকে থানায় যেতে হবে। তখনই তিনি তার এলাকার যারা সমর্থক আছেন তার বাড়ির সামনে জড়ো হয়, কিন্তু অশোক চট্টোপাধ্যায়কে কিন্তু পুলিশ ওখান থেকে তুলে নিয়ে নৈহাটি থানায় নিয়ে এসছে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। শুধু তাই নয়, তার ছেলেকে কাজ পাইয়ে দেওয়া, ছেলেকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি যা যা করার, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার থেকে শুরু করে সবকিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ফলে ছেলের পর এবার গ্রেপ্তার হলেন বাবা। বেশ, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যে মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর আজ কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা, হাইকোর্টের নির্দেশে আজ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা সকাল 11টায়। কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাবেন, কণ্ঠস্বরের কি দেবেন? দেখো, ডিজে মন্তব্য এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আজকে বলা হয়েছে যে হাইকোর্টের যে নির্দেশ অনুযায়ী যে বলা হয়েছে যে বিধাননগর এসিজিএম আদালত, সেখানে কিন্তু তার গলার যে কণ্ঠস্বর নমুনা সেটা পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই এফএসএল আধিকারিক তারা যেমন এসে পৌঁছবে এবং সকাল 11টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এমনটাই কিন্তু পুলিশের কাছেও খবর। তার কারণ পরপর 3বার তিনি আসেননি। শেষমেশ হাইকোর্টের যে নির্দেশ, যদি তিনি না আসেন তার রক্ষা কবচ কিন্তু বাতিল করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে আজকে মনে করা হচ্ছে বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু দুপুর 12টা পর্যন্ত টাইম রয়েছে, 11টার কিছু পরেই তিনি এসে পৌঁছবেন এই বিধাননগর এসিজিএম আদালতে। তার কারণ হিসাবে ভোটের আগে যে ডিজে মন্তব্য, রবীন্দ্র 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য, যে উস্কানিমূলক মন্তব্য বলে এমনটা অভিযোগ করা হয়েছিল। 5ই মে প্রথম কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। 15ই মে এই কেসে যখন অভিযোগ দায়ের হয়, সেটা এফআইআর হিসেবে 5টি ধারায় মামলা করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই কেস তদন্তভার নেয় সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার পরবর্তীতে লক্ষ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেও যখন সিআইডির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, তার গলার কণ্ঠস্বরের নমুনা তারা নিতে চায় এবং বারবার তিনি কিন্তু সেই গড়হাজির ছিলেন। পরবর্তী ক্ষেত্রে বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ এই মামলা তার রক্ষা কবচ থাকলেও দেখা যাচ্ছে তিনি কোনোভাবে যে বিধাননগর এসিজিএম আদালত, সেখানে তিনি আসছিলেন না, সহযোগিতা করছেন না, এমনটা অভিযোগ। শেষমেশ হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে আজকে ঠিক দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে এবং তাকে গলার যে নমুনার কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তারা নেবে। তার কারণ ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এই নমুনার কণ্ঠস্বর নেওয়া হবে। কারণ প্রত্যেকবার লক্ষ্য করে গত 3বার যারা এক্সপার্ট রয়েছে, সিআইডি আধিকারিক রয়েছে, প্রত্যেকে আসছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছিলেন না। এবং কিছুক্ষণের মধ্যে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন বলে এমনটা খবর, এবং এফএসএলের যে এক্সপার্ট তারা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং এসিজিএম ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এই গলার নমুনার কণ্ঠস্বর নেওয়া হবে। তার কারণ 4 তারিখে দুপুরের পরে হালকা করে যে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য করেছিলেন, যা কিন্তু উস্কানিমূলক মন্তব্য, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল।
বারবার সিআইডি আধিকারিক তাকে একবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিল এবং তিনি তখন জানিয়েছিলেন যে এই যে মন্তব্য তিনি করেছিলেন এবং প্রত্যেকটি জনসভায় বেশিরভাগ ক্ষেত্রে এই মন্তব্য তিনি করেছিলেন। পরবর্তীতে দেখা যায় যে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি যে প্রকাশ্য জনসভায় মন্তব্য করেছিলেন সেটা গলার কণ্ঠস্বর নমুনা তার পরীক্ষা করা প্রয়োজন। বারবার আদালতে তারা দ্বারস্থ হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কিন্তু আদালতে এসে পৌঁছননি। শেষমেশ যে হাইকোর্টের নির্দেশে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এমনটাই খবর, যেহেতু এবং কিছুক্ষণের মধ্যে সিআইডির যারা অফিসিয়ালস আছে তারা কিন্তু এসে পৌঁছবে বিধাননগর এসিজিএম আদালতে এবং কিছুক্ষণ আগে এসিজিএম তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং এক্সপার্ট যারা রয়েছে সিআইডি এফএসএল এর এক্সপার্ট তারাও এসে পৌঁছবেন। তার পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এখনো পর্যন্ত এমনটাই খবর। বেশ অনুপ, 12ই এপ্রিল ভোট প্রচারের ঠিক আগে কোন মন্তব্যের জন্য বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র মমতার হাত ছাড়ছেন এবার মদন মিত্র। এই জল্পনা এবার নব তৃণমূলে যেতে চান মদনও, এই প্রশ্ন উঠছে কারণ স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র, পুরনিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে মদন, আর এবার স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র। আর তারপরেই একাধিক প্রশ্ন উঠে আসছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন মদন মিত্র? এবার নব তৃণমূলে যেতে চান মদনও, জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, রাজনীতিতে জল্পনাটা তুঙ্গে উঠেছে, তার কারণ গতকাল রাত্রিবেলা তিনি সন্দীপন শাহর সঙ্গে দেখা করতেছে তার বাড়িতে উপস্থিত হন। যদিও সেই সময় বাড়িতে সন্দীপন শাহ তিনি উপস্থিত ছিলেন না, তিনি বাড়ির সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং তখন তার সঙ্গে দেখা করতে পারা যাবে তা নিয়ে তিনি অপেক্ষাও করছিলেন। পরবর্তী সময় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে সন্দীপন শাহর বাবা স্বর্ণকমল শাহ তার সঙ্গে মদন মিত্র বেশ কিছুক্ষণ তাদের বাড়িতে কথা বলেন। যদিও পরিবহন সংগঠনের সূত্র ধরে স্বর্ণকমল শাহর সঙ্গে মদন মিত্র দীর্ঘদিনের সম্পর্কই ছিল, যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সন্দীপন শাহকে তিনি সেখান থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তার বেশ কিছু বিষয়ে কথা বলার কথা আছে, এই প্রসঙ্গের কথা বলেন। সূত্রের খবরে এই কথা বলার প্রসঙ্গ কিন্তু রাজ্য বিধানসভার মধ্যে হতে পারত বা কথা বলার প্রসঙ্গ হলে ফোনেও হতে পারত। সরাসরি দেখা করতে আসার পিছনে অন্য কোনো রাজনৈতিক জল্পনা রয়েছে, তিনিও শিবির বদল করতে চান। প্রসঙ্গত কি মদন মিত্র তো বেশ কতগুলি ক্ষেত্রে সংগঠনের ক্ষেত্রে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দায়িত্ব দেওয়া হলো, তিনি কার্যত কিছুটা এড়িয়ে গত কয়েকদিন ধরে চলছেন। এমনকি বিধানসভা লবিতে হোক বা বিভিন্ন জায়গাতে হোক অন্যান্য শিবিরের সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগের পরিমাণও অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে তার এই পৌঁছে যাওয়াটা সন্দীপন শাহর বাড়িতে এবং তার সঙ্গে যোগাযোগ করতে করার চেষ্টাটা রীতিমতো একটা জল্পনা আরো উস্কে দিয়েছে। তবে কালীঘাট শিবিরের বিপক্ষে যে শিবির রয়েছে তার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, তাদের যেটা বক্তব্য যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার মতো জায়গাতে তারা এককভাবে কেউ ক্ষমতাটা নেই, সকলে মিলে আলোচনা হতে পারে এবং তিনি কি নিয়ে কথা বলতে চান, কি প্রসঙ্গ, সেটা তার সঙ্গে কথা বলার পরই তারা সিদ্ধান্ত নেবেন। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হয়, গতকালকেই দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ দিয়েছিল মদন মিত্রের বাড়িতে তার পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলতে চান। ঠিক সেরকমই পরিস্থিতিতে একদম রাতের দিকে 10:30 নাগাদ সন্দীপন শাহর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাওয়াটা, সেক্ষেত্রে দাঁড়িয়ে শিবির বদলের ইঙ্গিতই কোথাও গিয়ে মদন মিত্র দিয়ে রাখছেন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে নির্মল ঘোষের ক্ষেত্রে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাকে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধের কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে বলা হয়েছিল, মদন মিত্রের ক্ষেত্রে কি প্রসঙ্গ থাকে সেটাও এখন দেখার। বেশ। সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নবান্ন। সরকারি কর্মীদের বদলি নীতিতে বড় বদল নবান্নের, এবার থেকে নিজের জেলায় পোস্টিং বন্ধ। আর ঠিক কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে জানাবে সোমরাজ। দেখো, রাজ্য সরকারের বদলি নীতি নিয়ে গতকালই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে
এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে নিজের যে বাড়ির যে জেলা, সেই বাড়ির জেলাতে কোনোভাবেই পোস্টিং দেওয়া হবে না সাধারণভাবে। কিন্তু সেক্ষেত্রে বলা হয়েছে যে অবসরের 2 বছর আগে পর্যন্ত সেখানে ছাড় দেওয়া হতে পারে, অর্থাৎ নিজের হোম জেলায় পোস্টিং না দেওয়া হলেও অবসরের আগে শেষ 2 বছর প্রয়োজনে, প্রশাসনিক প্রয়োজনে তাকে ছাড় দেওয়া হতে পারে। তবে এটাও বলা হয়েছে যে টানা 3 বছর একই পদে চাকরি করলে সেক্ষেত্রে বদলির জন্য বিবেচনা করা হবে সংশ্লিষ্ট কর্মীকে। আর এছাড়াও কোনো কর্মীকে সাধারণভাবে 4 বছরের বেশি একই পদে রাখা হবে না। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে অর্থ দপ্তরের অধীনে যে বিভিন্ন দপ্তর রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, বা শুধু তাই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্বে রয়েছেন তাদের সেক্ষেত্রে 2 বছর পর বদলি করা হতে পারে। বিশেষ করে কর সংগ্রহ বা রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে যে সমস্ত অফিসাররা দায়িত্বে থাকবেন তাদের 2 বছর পর বদলি এবং সর্বোচ্চ 3 বছর একই দায়িত্বে তারা থাকতে পারবেন। এছাড়াও বদলি যখন করা হবে সেক্ষেত্রে প্রশাসনিক সুবিধা যেমন দেখা হবে, তেমনি সাধারণ মানুষের প্রয়োজনের কথাও বিবেচনা করা হবে। তবে এই নিয়মের শিথিলতাও রাজ্য সরকার আনতে পারে, অর্থাৎ দীর্ঘদিন বাদে রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক সুবিধার জন্য এই বদলি নীতিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সঙ্গে থাকো। শিক্ষক বদলিতে এবার নতুন এসওপি শিক্ষা দফতরের। পড়ুয়াহীন স্কুল থেকে শিক্ষকদের বদলি, স্কুলে দরকারের থেকে বেশি শিক্ষক থাকলে বদলি এবং শিক্ষকের অভাব আছে এমন স্কুলে বদলি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কোথায় কত শিক্ষক বেশি রয়েছে, অর্থাৎ কোন স্কুলে বেশি শিক্ষক রয়েছেন বা কোন স্কুলে শিক্ষকের অভাব, সেটা কিভাবে দেখা হবে? দেখুন, সেটার জন্যই একটা সমীক্ষা করা হচ্ছে ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে যেখানে 0 এনরোলমেন্ট রয়েছে বা যেখানে দেখা যাচ্ছে প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকা কিন্তু তুলনামূলকভাবে বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে, সেই সব স্কুল থেকেই বদলি করা হবে এবং তার জন্যই এসওপি তৈরি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। প্রথমে শুধু দেখা হবে যে সেখানে কোথায় কোনো স্কুলে ছাত্র নেই এবং সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছে বা শিক্ষকের প্রয়োজন রয়েছে, সেই তালিকা আগে প্রস্তুত করা হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশ করা হবে। পাশাপাশি জেলার বিভিন্ন স্কুল বিদ্যালয় পরিদর্শকরা তারা কোন স্কুলে কতজন শিক্ষকের প্রয়োজন রয়েছে, কোন বিষয়ে শিক্ষকের প্রয়োজন রয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হবে। এরপর যে সমস্ত স্কুলে 0 এনরোলমেন্ট রয়েছে সেখান থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, অশিক্ষক কর্মীদের বদলির জন্য বিবেচনা করা হবে এবং সেক্ষেত্রে দেখে নেওয়া হবে যে কোন শিক্ষক শিক্ষিকা সিনিয়রিটি কতটা রয়েছে, অর্থাৎ কতদিনের অভিজ্ঞতা তাদের রয়েছে সেটাও বিবেচনা করা হবে। শুধু তাই নয়, যাদের বদলি করা হবে তাদেরকে স্কুল বাছাইয়ের সুযোগ দেওয়া হবে। 3টি স্কুল বাছাইয়ের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা স্কুল বাছাই করতে পারবেন। ইতিমধ্যেই এই এসওপি প্রস্তুত হয়ে গেছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। বেশ।